সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও নির্বাচনের সময়ক্ষণ ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা রেজাউল করিম বলেছেন, এই ঝুঁকিতে কেন নির্বাচনে যাব? জামায়াত ইসলামী বলেছে, পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না হলে তারা আন্দোলনে যাবে। খেলাফত মজলিসের আমির বলেছেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাতে পারছি না। অন্যদিকে গণ অধিকার পরিষদ বলেছে, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে জুলাই ঘোষণাপত্র বর্জন করবে গণ অধিকার পরিষদ। এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। রাজনৈতিক দলগুলোর এমন মতভিন্নতা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে বাধা হয়ে দাঁড়াবে কিনা, ঐক্যমত্য প্রতিষ্ঠা কি অসম্ভব? প্রাসঙ্গিক বিষয়ে আজকে সম্পাদকীয় মুখ দেখাদেখি বন্ধ হবে না তো? আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। দর্শক, আপনারা ওই আলোচনা অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় ভোট আয়োজনে ইসিকে সরকারের চিঠি, প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দেশনা, চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত নির্বাচন কমিশন। চলতি বছরই দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা, জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে ঐক্যের ডাক বিএনপির। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার আশা নেতাদের। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর। সংস্কার, বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি এনসিপির। এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরু। পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, যাচ্ছি আলোচনায়। জোনায়েদ সাকি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আরো একজন অতিথি এখনো এসে পৌঁছায়নি, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই আহ্বানটাই তিনি জানিয়েছেন। ঠিক একই সময়ে কিছু রাজনৈতিক দলের কথা আমরা শুরুতেই বলছিলাম, যেমন ইসলামী আন্দোলন বলেছে, এমন ঝুঁকিতে কোনো নির্বাচনে তারা যাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবে এমন হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। খেলাফত মজলিস নির্বাচনকে স্বাগত জানাতে পারছে না বলে মন্তব্য করেছে। এনসিপি বলেছে, আগে সংস্কার, বিচার, তারপরে তারা নির্বাচনের কে স্বাগত জানাবে। তো মুখ দেখাদেখি বন্ধ হওয়ার বা সহজভাবে বললে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে বাধা হয়ে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই বিষয়টা তো ধরেন অন্তর্বর্তী সরকার যখন গঠিত হয়েছে তারপর থেকে আমাদের রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে ৩টি বড় কাজের জায়গা আমরা চিহ্নিত করেছি: বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচারের জায়গা হচ্ছে ফান্ডামেন্টালি আমরা যে একটা আমাদের যে নতুন যাত্রা শুরু হচ্ছে এই রাষ্ট্রের, তার মানে একেবারেই বলতে পারেন প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণের একটা কারণ হচ্ছে যে ৭১ সালে আমরা রাষ্ট্রপতন করেছি লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, তাদের শাহাদাতের উপর দাঁড়িয়ে। কিন্তু তারপরে যে এই যে বিচার ৭১ সালে যে অপরাধ সংঘটিত হয়েছে, সেই বিচারের প্রক্রিয়াটি যথার্থভাবে এগোয়নি। রাষ্ট্রের ধারণা কিন্তু ন্যায় বিচারের সাথে গভীরভাবে যুক্ত। একটা রাষ্ট্র যে মানে গড়েই উঠে কিংবা একটা জনগোষ্ঠীর মধ্যে নানান পার্থক্য সত্ত্বেও একটা জনগোষ্ঠীকে সে ঐক্যবদ্ধ রাখে, তার কতগুলো মানে বিষয় দিয়ে সেটা করে। তার মধ্যে একটা প্রথম বিষয় হচ্ছে ন্যায় বিচার। সে ন্যায় বিচার দিতে পারলেই সে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার তার যে শর্তটা তৈরি হয়। এখন একটা রাষ্ট্র যদি ন্যায় বিচার দিতে না পারে, তাহলে সে আসলে টিকে থাকার তার শর্ত হারিয়ে ফেলতে থাকে। আমরা দেখেছি যে শেখ হাসিনার রাষ্ট্র, মানে শেখ হাসিনা এটাকে তো প্রায় তার নিজের রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং সেই রাষ্ট্র মানে ন্যায় বিচারের জাস্ট উল্টো
একটা চরিত্রে চলে গেছিল এবং সেই রাষ্ট্র আসলে আর ভায়াবল ছিল না। এই কথাটা আমরা বহুবার বলেছি, কিন্তু আমাদের বক্তৃতাকেও যদি অনুসরণ করেন, বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে এমনকি খুব সেমিনার ধর্মী আলোচনা কিংবা টক শো, সব জায়গাতেই আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে এই রাষ্ট্রটা তার ভায়াবিলিটি হারাচ্ছে এবং এইভাবে এটা টিকবে না। তো সেইটা যে কারণ তার সে ন্যায় বিচার দিতে অক্ষম হয়ে উঠেছিল। তো এখন এই রাষ্ট্র যে আমরা গণতান্ত্রিক করতে চাইছি, ফ্যাসিস্ট রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাইছি, এটার শর্তই হচ্ছে যে সে ন্যায় বিচার দিতে সক্ষম কিনা, এবং সেই লক্ষণটা আমাদের এই সরকারকে শুরু করতে হবে এবং এটার দায়টা কিন্তু সরকারের। এখন কেউ যদি ধরেন আমি একটা জিনিসকে প্রলম্বিত করে বললাম আমার অনেক সময় লাগবে, এইটা আবার ঠিক যৌক্তিক হবে কিনা সেই প্রসঙ্গটা তখন উঠবে। কারণ ন্যায় বিচার এমন নয় যে এই সরকারকে সবটা ন্যায় বিচার দিয়ে যেতে হবে। রাষ্ট্র আসলে ন্যায় বিচার দিতে সক্ষম কিনা তার উপযোগী জায়গাটা তৈরি করাটা হচ্ছে সরকারের প্রথম কাজ, এবং তারপরে এই জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া সেইটা যাতে মানে মোটামুটিভাবে তৈরি হয় সেইটা একটা দেখার বিষয় ছিল। তো তাহলে ন্যায় বিচারের জন্য শর্ত বিচার বিভাগের যথাসম্ভব পরিবর্তন কিংবা আইনগত প্রস্তুতি, অন্যদিকে হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে জরুরি জায়গা ছিল প্রত্যেকটি হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত, সে অনুযায়ী চার্জশিট এবং বিচার প্রক্রিয়া শুরু, তার জন্য ট্রাইব্যুনাল ইত্যাদি ইত্যাদি। এইটা সরকারকে মনোযোগের জায়গা দিতে হবে। এটাকে ধরুন শ্লথগতি, এর মধ্যে স্বল্পতা ট্রাইব্যুনালের কিংবা লোকবলের সংকট, এইসব জায়গা হওয়ার পরে তারপর যদি বলেন যে বিচার হয়নি এবং সে কারণে নির্বাচনকে তার যৌক্তিক সময়ের বাইরে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটাকে একটা মানে ইচ্ছাকৃত জায়গা তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ এটা আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্টি হচ্ছে কিনা সেই প্রশ্নটা দেখা দিবে অত্যন্ত স্বাভাবিকভাবেই। কাজেই বিচারের বিষয়টা নিয়ে আমরা সকলে যে জিনিসটা চাই এবং বাংলাদেশের জন্য খুব জরুরি, সেই জায়গায় যাতে এই ধরনের কোনো প্রশ্ন না ওঠে। দ্বিতীয় আসেন সংস্কারের ক্ষেত্রে। সংস্কারের ক্ষেত্রে ব্যাপারটা ছিল এরকম যে বহু দলের বহু দাবি আছে। আমাদের দলের যে দাবি আছে সেইটা আমরা কি ওইটাই মানতে হবে এই জায়গাতে যাওয়ার ক্ষেত্রে হলে? তাহলে এই ধরনের ঘটনা যে ইতিহাসে ঘটেনি তা না, তখন একটা বৈপ্লবিক ঘটনা ঘটেছে যে একটা দল কিংবা একটা নেতৃত্ব, তারা একটা আন্দোলনের উপর পূর্ণ কর্তৃত্ব কায়েম করতে পেরেছে, তাদের কমান্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা পুরো রাষ্ট্রশক্তিকে তাদের অধীনস্থ করতে পেরেছেন। সেখানে বল প্রয়োগের ক্ষমতা তাদের হাতে চলে এসছে। রাষ্ট্রকে মানে যাকে বলে রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করার মতো সক্ষমতা তাদের তৈরি হয়েছে। এই জায়গাটা একটা সাধারণত এগুলোকে বিপ্লব বলা হয়ে থাকে এবং বিপ্লবে তখন বিপ্লবের নেতৃত্বকারী একটা শক্তি থাকে। এই অভ্যুত্থানের ক্যারেক্টারটা হচ্ছে, এটা ছিল একেবারে জনগণের অভ্যুত্থান, ছাত্র, শ্রমিক, জনতা, তরুণরা, এবং বারবার এই কথাটা বলা হচ্ছে যে এর মধ্যে যদি দেখেন যে অংশগ্রহণকারী বহু রকম শক্তি, এমনকি শেষ পর্যন্ত রাষ্ট্রীয় শক্তি এসে যোগ দিয়েছে। সেনাবাহিনী কিন্তু বলা চলে যে অভ্যুত্থানের সাথে মার্চ করেছে। এই যে সেটা জনগণের কারণেই। এখন তাহলে রাজনৈতিক দল, মানে শ্রেণী পেশার সংগঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আপনি আমাদের অগ্রণী ছাত্র তরুণ, মানে যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা ছিল, এই সব শক্তির একটা কালেকটিভ হচ্ছে অভ্যুত্থান। তাহলে আমরা যখন সংস্কারের কথা বলছি, কোন সংস্কারটা অপরিহার্য সেই জায়গায় প্রত্যেকেরই মতামত আছে এবং আমরা নিশ্চয়ই আমরা চাই যে গণতান্ত্রিক ভারসাম্যের জন্য, মানে ক্ষমতার ভারসাম্যের জন্য, জবাবদিহির জন্য যেটা অবশ্য প্রয়োজনীয়, সেইটুকু সংস্কার তো মিনিমাম করতে হবে। কিন্তু সেই সংস্কার প্রশ্নেও আমি যা ভাবি, আপনি যা ভাবেন, উনি যা ভাবেন, এই পার্থক্য কিন্তু আছে। ফলে এখানে আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে কনসেনসাস হবে আমাদের পদ্ধতি, যতটুকু কনসেনসাস কিংবা আমরা ঐকমত্যে আসতে পারছি সেইটা হবে এক ধরনের এই মুহূর্তের জাতীয় সনদ। যেগুলো ভিন্ন মত থাকছে সেগুলোর মীমাংসা জনগণ করবে। এখন আমি তো জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে যাওয়ার আরেকটা বিকল্প হচ্ছে একটা বিপ্লব করা। আপনি বিপ্লবের উদ্যোগ নিতে পারেন, হুঁশিয়ারি অনেকেই দিচ্ছেন, তারা নিশ্চয়ই সেটা দেওয়ার অধিকার আছে, কিন্তু নির্বাচন আটকে দেওয়ার কোনো অধিকার নেই। কেননা নির্বাচন একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। ফলে আপনি জনগণের কাছে যান, জনগণ যদি আপনার মতকে সমর্থন করে আপনাকে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আপনার সেটা করার অধিকার তৈরি হচ্ছে। এমনকি আপনি যদি বিপ্লবও চান, তাহলেও জনগণকে যে ঐক্যবদ্ধ করার প্রশ্ন, সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে সংস্কারটা সম্পন্ন করার জন্য নির্বাচনটা লাগবে। এটা এমন নয় যে সংস্কার আপনি ঘোষণা দিয়েই এটা কার্যকর হয়ে যায়।
একটা রিপাবলিকের জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। এটা যদি কথার কথা ধরে নেয় কেউ, তাহলে তার গণতন্ত্রে বিশ্বাসের সমস্যা ধরে নিতে হবে। গণতন্ত্র যদি আপনি সত্যিকার অর্থে মানতে চান, তাহলে রিপাবলিকে এই যে গণতন্ত্র জনগণের হাতে ক্ষমতার কেন্দ্র, সেইটার পদ্ধতিগত জায়গাটাকে আপনাকে গুরুত্বের সাথে মানতে হবে। না মানলে রাষ্ট্রটা টেকে না। ইচ্ছা মতো রাষ্ট্র বানালে রাষ্ট্র হয়ে যায় না, আপনার খেয়াল খুশি মতো রাষ্ট্র হয় না। অনেক রাষ্ট্রতাত্ত্বিক দাঁড়িয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে তিনি একটা রাষ্ট্রর তার মতো করে কল্পনা করলে এটা হয়ে যাবে। আমি যেহেতু খুব ভালো, আমি যেহেতু সবচেয়ে ভালো স্বার্থ বুঝি জনগণের, আমি যে রাষ্ট্র বানাবো সেইটাই ইয়া হবে। এই পদ্ধতিগুলো শেষ পর্যন্ত স্বৈরাচারের জন্ম দেয়, ফ্যাসিবাদের জন্ম দেয়, এবং এগুলোতে বড় বড় মহত্তম বিপ্লবও শেষ পর্যন্ত অধপতনে নিয়োজিত হয়েছে। সেই কারণে আমরা যে কথাটা বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই আমাদের সংস্কারের চূড়ান্ত কাজটিকে সম্পন্ন করতে হবে, এবং অর্থাৎ আমি যেটা বলছি সাংবিধানিকভাবে পরিবর্তনের জায়গায়। সেই জন্য সংস্কারের যে জায়গাটুকু আমরা পৌঁছেছি, এখন ন্যূনতম জাতীয় সনদ, এই সনদের ভিন্নমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো সহ জনগণের কাছে যেতে হবে। একটা ইলেকশন হবে এবং সেইখানে যে সংসদটা গঠিত হবে, সেই সংসদটা কি হবে সেটা বরং গুরুত্বপূর্ণ আলোচনা। সেই জায়গায় আবার বিএনপির সাথে আমাদের পার্থক্য হচ্ছে। আমরা বলছি যে জনগণের এখতিয়ার না নিয়ে আপনি কেবল অ্যামেন্ডমেন্ট করে এই রকম মৌলিক সংস্কার এটা টেকানো যাবে না। মৌলিক সংস্কার করতে হলে একটা সংবিধানের অবশ্যই জনগণের এখতিয়ার নিতে হবে, এবং সে কারণেই এটা হবে রিফর্ম অ্যাসেম্বলি, সংবিধান সংস্কার পরিষদের সভা, যেটা একই সাথে সংবিধান সংস্কার করবে, আবার 5 বছরের জন্য সরকার হিসেবে কিংবা সংসদ হিসেবে কাজ করবে। এই জায়গাগুলোতে আমাদের ঐকমত্য হওয়া দরকার। বাকি যার যার প্রশ্ন, তারা নির্বাচনে যাবেন। ফলে নির্বাচন, বিচার যেমন, সংস্কার যেমন, নির্বাচনে তেমনি, এই তিনটি এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। এইটাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা, আসলে জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা। আপনার কাছে নির্বাচন প্রসঙ্গে আসবো। আমাদের আরো একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের টপিক নির্ধারণ করেছি মুখ দেখাদেখি বন্ধ হবে না তো। তারেক রহমান আজকে তার ভাষণে বলেছেন গণতন্ত্রপন্থী যে দলগুলো আছে তাদের মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, এই আহ্বান জানিয়েছেন। ঠিক সে সময় আমরা দেখেছি বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বলছে, ইসলামী আন্দোলন বলছে এই মুহূর্তে ঝুঁকিতে কোনো নির্বাচনে তারা যাবে না, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামাত। খেলাফত মজলিস নির্বাচনকে স্বাগত জানাতে পারছে না, যেখানে নির্বাচনকে সামনে রেখে সবগুলো দলকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধান উপদেষ্টা, সেখানে এই ধরনের মন্তব্য বিভিন্ন দল থেকে করা হচ্ছে, এবং বিএনপি আসলে নির্বাচনের জন্য মুখে আছে। ঠিক এই সময় মুখ দেখাদেখি বন্ধ না হওয়ার আহ্বান তারেক রহমান জানিয়েছে, কিন্তু আসলে কতটা সম্ভব এই পরিস্থিতিতে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক জনায়েত সাকি এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, যে কথা অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে মুখ দেখা থেকে কথাটা যে বলেছেন, এটা হচ্ছে কি, শঙ্কাটা কেন এসছে দেখুন, আমরা তো অভ্যুত্থানের 1 বছর পূর্তি আমাদের গতকাল গেল, তো সেদিক থেকে আমরা প্রতিক্রিয়া কিন্তু গতকালও আপনার পেয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার 28টি দফা সম্বলিত জুলাই সনদের যে একটা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তিনি পেশ করেছেন, সেখানে আমরা অনেক কিছু ইতিবাচক দেখেছি, এবং সেটি মহান স্বাধীনতা যুদ্ধ, 26শে মার্চের স্বাধীনতা, আপনার এমনকি 75-এর 7ই নভেম্বরের যে বিপ্লব সংহতি, 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, মানে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের জনগণের যে অবদানটা ছিল সেটার একটা স্বীকৃতি দিয়েছেন। এবং 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতা, সকল মত পথের নাগরিকরা, বিভিন্ন পেশার মানুষরা যে আন্দোলনটা, সাকি ভাই যে কথাটা বলেছেন, প্রত্যেকের যে অংশগ্রহণ ছিল সেটাকে আপনার খুব প্রমিনেন্ট করে তুলে ধরা হয়েছে। এবং আগামীতে যে কথাটা বলেছেন যে সংসদের আপনার সেটা সংবিধানে সন্নিবেশিত করা হবে, এই যে চার্টারটা, এটা কিন্তু আপনার মনে করেন একটা দলিল হিসেবে আমি মনে করি আমাদের সম্মুখে থেকে যাবে, এবং এটার থেকে ডেভিয়েট করার মতো কোনো সুযোগ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা জুলাই চার্টারে সাইন করব, সবার আগেই বলেছেন। তো সে জায়গাতে যেটা আছে যে আপনার অ্যামিকেবল সেটেলমেন্ট, যেটা একটা নেগোসিয়েশন, পার্ট অফ নেগোসিয়েশন, এবং গণতন্ত্রে মত ভিন্ন মত থাকবে, সব কিছু আপনি একমত পোষণ করবেন, তাহলে তো আর আপনার এই ডায়ালগের প্রয়োজন নেই, এই বসাবসি বা আলাপ আলোচনার কোনো কিছুরই দরকার নেই। এবং নির্বাচনেই যদি সব কিছু হয়, তাহলে কেন এতদিন ধরে এই আলোচনাটা হলো? এই যে সংস্কারের কথা আমরা বলছি, বিচারের কথা বলছি, বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া, কতটুকু আপনি সন্তোষজনক অগ্রগতি কতটুকু সেটা মানুষ কিন্তু দেখবে।
যেমন এখন দেখুন এই যে চার্জশিট দেওয়া হয়েছে আপনার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আপনার ফেসিস্টের যিনি প্রধানমন্ত্রী ছিলেন পালিয়ে গেলেন শেখ হাসিনা, তিনি সহ তার যে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, এমনকি মনে করেন যে সরকারের কয়েকজন কর্মকর্তা যারা মনে করেন যে ফেসিস্টকে ফ্যাসিলিটেট করেছে গত 15 বছর, সেই ফেসিজমকে প্রলম্বিত করেছে, দীর্ঘায়িত করেছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তারা, তারাও কিন্তু বিচারের মুখোমুখি। এবং বাংলাদেশের জনগণ চায় যে একটা বিচার যেন অন্তত হয়, কিন্তু বিচার একদিনে শেষ করা যাবে না, কিন্তু বিচারের অগ্রগতিটা সন্তোষজনক হতে হবে। তবে এখনও যে পর্যন্ত সময় আছে নির্বাচনের আগে আমি মনে করি যে কয়েকটি বিচার সম্পন্ন করা সম্ভব। এবং সেটা সাইকি ভাই রেফারেন্স দিয়েছেন যে কী পরিমাণ সাপোর্ট আছে আপনার এই যে ট্রাইব্যুনালের লোক বল, আপনার মনে করেন যে লজিস্টিক সাপোর্ট বলেন, প্রসিকিউশনের টিম কতটুকু, আপনার এই তদন্তকারী কর্মকর্তা যারা আছেন তারা কতটুকু কর্মা কাজ করতে পারছেন, সেটা সব কিছু মিলিয়ে তার উপর নির্ভর করবে। ঠিক তেমনইভাবে সংস্কার যে বিষয়টা, আপনি সব কিন্তু একসঙ্গে দাবি দেওয়া মানতে পারবেন না। আজকে মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলাম বলছেন যে পিআর পদ্ধতিতে না হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আন্দোলনের হুঁশিয়ারি না দিয়েছেন। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ওনারা। তাহলে কার বিরুদ্ধে আন্দোলন করবেন আপনারা? কাকে আপনারা আনার চেষ্টা করবেন আবার? তাহলে আমরা তো যে ফেসিস্টের হাত থেকে এই দেশটাকে রক্ষা করেছি, এদেশের জনগণ রক্ষা করেছে। 15-16 বছর এদেশের জনগণ আন্দোলন করেছিল তার ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। এই আন্দোলনগুলো শুরু হয়েছে কখন? তীব্র থেকে তীব্রতর হয়েছে কখন? যখন আপনার 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরে একদিকে আদালতের কাঁধে বন্দুক রাখলেন, সর্বোচ্চ আদালতকে বিতর্কিত করলেন, আদালতের পূর্ণাঙ্গ রায় আসার আগে সংসদে আপনি বিল পাস করে নিলেন, 15th অ্যামেন্ডমেন্ট করে নিলেন। তো সেই জায়গাটা আপনি দেখুন যে কতভাবে এই দেশটাকে আপনার ভেঙে ফেলা হয়েছে, রাষ্ট্রটা টিকে আছে। সাকিব ভাই যে একটা প্রশ্ন তুললেন, আমি একটু ভিন্ন মত, কি রাষ্ট্রটাই বোধহয় নেই এমন একটাই। মূল কথাটা হচ্ছে যে অবকাঠামোগত যে ভাঙনটা ঘটেছে, তারপর আপনার গণতান্ত্রিক চরিত্র আমাদের রাষ্ট্রের হারিয়ে গেছিল, প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত হয়ে গেছে এবং জগৎ জোড়া দুর্নীতি এই দেশটাকে গ্রাস করেছে। এ ধরনের একটা অবস্থান আপনার মনে করেন যে মুক্ত হয়ে বাংলাদেশ একটা বছর অতিক্রম করেছে, যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক অগ্রগতি আপনার এনেছেন। নিঃসন্দেহে তাদের প্রশংসা করার মতো অনেক কিছু আছে। এ দেশে রক্তারক্তি হতে পারত। এদেশে আওয়ামী লীগের নেতারা বলতেন যে প্রথম রাতেই বোধহয় 5 লাখ মানুষ মারা যাবে আপনার আওয়ামী লীগের বিদায়ের পরপরই। এ ধরনের কিছু কিন্তু ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যারা বলে না যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চায়, এ ধরনের অনেকগুলো ঘটনা ছিল। আন্তর্জাতিক দেশীয় অনেক ষড়যন্ত্র মনে করেন যে সবসময় বিদ্যমান ছিল, প্রথম দিন থেকেই সেটা আপনার ছিল, এখনও আছে, আগামীতেও আছে। কিন্তু এই যে যারা বলছেন যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা, তারা বলছেন ওনারা নির্বাচনে যাবেন না, কিংবা আপনার জামাত ইসলাম বলছেন পিআর পদ্ধতি না হলে যাবেন না, কেন? জামাতের কি ভয় যে তারা আসন সংখ্যা খুব কম হবে ওনাদের, সেজন্য ওনারা নির্বাচনে যাবেন না? জনগণ কিন্তু তাই কিন্তু ভাববে। পিআর পদ্ধতি হওয়ার জন্য বাংলাদেশ এখনো উপযোগী না, এটা বাংলাদেশের জনগণ তো পিআর পদ্ধতি কি জিনিস এটাই জানে না। বাংলাদেশের জনগণ উৎসব মুখর পরিবেশে ভোটটা দিতে জানে। শুধু প্রয়োজন কোনটা? আপনার সুষ্ঠু একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশ, ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে যেন নির্বিঘ্নে যেতে পারেন। এটাই হচ্ছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা। এবং এটার জন্যই তো কত মায়ের বুক খালি হয়েছে, কত মানুষ খুন হয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত নেতা কর্মীরা আপনার জেলখানায় ছিল। আমরা তো একই সঙ্গে জেলখানায় ছিলাম, তার আগেও জেল কেটেছেন উনি। এরকম তো বহু জাতীয় নেতারা আপনার জেলে দিনাতিপাত করেছেন। তো এটা কি এইসব দেখার জন্যই আজকে আপনার কয়েকটা দল বলবে যে না নির্বাচন হতে দেব না, এটা কি বাংলাদেশের জনগণ একসেপ্ট করবে? আমার মনে হয় না এটা প্রত্যাশিত। এটা একটা অপ্রত্যাশিত। আমি মনে করি যে ওনাদের ভুলটা বুঝতে পারবেন। জি, জোনায়েদ থেকে আপনার কাছে আসতে চাচ্ছি। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেছেন কার বিরুদ্ধে আন্দোলন করবেন, জামাতের উদ্দেশ্যে এই প্রশ্নটি তুলেছেন। শুধু জামাত না, ইসলামী আন্দোলনের কথা যদি বলি, ইসলামী আন্দোলনের আমির বলেছেন যারা ইসলামপ্রেমী বা দেশপ্রেমী তাদের সাথে নির্বাচনী জোট বা সমঝোতা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। যদি ইসলামী দলগুলো জোট হয়, এনসিপি যেই তাদের যে দাবি তার সাথে অনেকটা দাবি তাদেরও মিলে যায়, তারা যদি একসাথে হয়ে পিআর পদ্ধতির জন্য, তাদের যে পিআর পদ্ধতির পক্ষে তাদের যে অবস্থান, সেটার জন্য সত্যি যদি আন্দোলনে নামে, তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, নির্বাচন আয়োজনের জন্য কতটা সুষ্ঠু পরিবেশ থাকবে? দেখুন, এখন প্রথমত বিষয় হচ্ছে যে নির্বাচনের সময় প্রত্যেকেরই একটা মুখ্য কর্মসূচি থাকে যেটা দিয়ে সে নির্বাচনটাকে ড্রাইভ করে নিয়ে যেতে চায়। এখন আন্দোলন তো একটা সবসময় একটা রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যেটার মাধ্যমে সে জনগণকে
তার কথা পৌঁছাতে চায়, জনগণকে ঐক্যবদ্ধ করতে চায়। ফলে এই যে পিয়ার নিয়ে আন্দোলনের হুমকি, সেটা নিয়ে নির্বাচনে যাওয়া, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আমরা দেখছি। অর্থাৎ তারা জনগণের কাছে যাবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের পরিবর্তন ঘটবে। ফলে সেই পরিবর্তনটা যদি জনগণ ভোট দেয়, সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে তারা সংবিধানে পিয়ার যুক্ত করবে এবং সেই অনুযায়ী যাবে। তবে এই নির্বাচনটা, আগামী নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হচ্ছে এরকম কোনো ঐকমত্য আমাদের মধ্যে তৈরি হয়নি। ফলে এখন যদি আপনি এটাকে মানে ঐকমত্যে মানে একটু শক্তির মাধ্যমে আপনি ঐকমত্যে নিতে চান, তো সেটা তো একটা হয় সংঘাতের রূপ নিবে, না হয় হচ্ছে যে আপনি বিপ্লব করে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন। তো সেটা কোনোটাই আসলে আপাতত বাস্তবতা যে জায়গায় দেখা যাচ্ছে না। ফলে আমরা এই জায়গায় বলছি যে এই মুহূর্তে আমাদের একটা গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য এক সময়ই সব শেষ করে ফেলতে হবে। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, রিফর্ম, এগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়া হিসেবেও আমাদেরকে আরও দেখতে হবে। এবং সে কারণে এই মুহূর্তে যতটুকু ঐকমত্য হয়েছে এবং তারপরে জনগণ যে প্রশ্নগুলোকে আরও গুরুত্বপূর্ণ মনে করবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা জনগণের দ্বারা মীমাংসা যদি করতে পারি, তাহলে পদ্ধতিগতভাবে একটা পদ্ধতির অধীনে আমরা সবাই থাকি। দেখুন, যে কোনো একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থায় সবাই কিন্তু প্রতিযোগিতা করে, প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু সে একটা নিয়মের মধ্যে করে, একটা ব্যবস্থার অধীনে করে। ফলে তার একটা মীমাংসার জায়গা থাকে। কিন্তু আপনার যখন যদি কোনো ব্যবস্থাই না থাকে, কোনো নিয়ম না থাকে, আপনি খালি প্রতিদ্বন্দ্বিতা, সেটা কিন্তু সংঘাতের রূপ নেবে এবং আপনি এক নৈরাজ্যের দিকে অগ্রসর হবেন। বাংলাদেশ এই মুহূর্তে সংঘাতের দিকে যাবে, নৈরাজ্যের দিকে যাবে, নাকি আমরা একটা ব্যবস্থার অধীনে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো? সেই গণতান্ত্রিক উত্তরণের নিয়ামক শক্তিটা কে? জনগণ। জনগণ ঠিক করবে দেশে পিয়ার হবে না পিয়ার হবে না। এখন এইটা ডেফিনেটলি প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে। কেউ যদি মনে করে যে দেশে পিয়ার হওয়া উচিত, সে পিয়ার নিয়ে জনগণের কাছে যাবে এবং জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে, অবশ্যই তারা পিয়ার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। এর বাইরে অন্য কোনো পদ্ধতি যেটা আছে সেটা হলাম বিপ্লবের পদ্ধতি। তো বিপ্লবের পদ্ধতি প্রয়োগ করতে আপনি এই মুহূর্তে গেলে এটা যে পরিস্থিতি সৃষ্টি করবে, তাতে আমরা তো নৈরাজ্যে যাব, পতিত ফ্যাসিস্টের সুবিধা নিবে, তাদের বিদেশি মুরব্বীরা সুবিধা নেবে এবং টোটাল জিনিসটা একটা কোথায় যেতে পারে, এটার জন্য তো খুব বেশি মানে বুদ্ধির দরকার নেই, খুব বেশি চিন্তা শক্তির প্রয়োজন নেই। আমরা মোটামুটিভাবে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি। কাজে এই গণতান্ত্রিক উত্তরণের জায়গাটাতে আমরা আমাদেরকে যেতে হবে, যেখানে আমরা ন্যূনতমভাবে একটা সিস্টেমের মধ্যে এই জায়গাটাকে আনতে পারি। এবং পিয়ারের প্রশ্নে আমাদেরও অবস্থান যেমন ধরেন, আমরা মনে করি যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা না। পিয়ার অর্থাৎ যেসব দেশে সংখ্যানুপাতিক ব্যবস্থা আছে, সেখানে আরও অধিকতর মানুষের যে ভয়েস, কণ্ঠ, সেটাকে আপনি যদি পার্লামেন্টে আনতে চান, তাহলে পিয়ার পদ্ধতি সেখানে তুলনামূলকভাবে ওয়েস্টমিনিস্টার চাইতে অনেক বেশি এফেক্টিভ। সেই জায়গা থেকে আমরাই কিন্তু পিয়ারের প্রস্তাবকের জায়গা থেকে যদি দেখেন, পিয়ার অরিজিনালি এই দেশের প্রগতিশীল আন্দোলন থেকে সামনে এসছে। তবে এইটা যখন আমরা 31 দফা করতে গিয়েছিলাম, আমরা তখনই বুঝেছি যে এই বিষয়ে ঐকমত্য হচ্ছে না। ফলে আমরা মনে করছি যে এইটা ইলেকশন এজেন্ডা হতে পারে আমাদের, কিন্তু এটা আমাদের এই মুহূর্তের যে চার্টার এজেন্ডা, ন্যাশনাল চার্টার করার জন্য, জুলাই চার্টার করার জন্য, যে এখানে আবার একটা পার্থক্য, যে ঘোষণাপত্র আর চার্টার কিন্তু এক জিনিস না। ঘোষণাপত্র যেটা ডিক্লারেশন হয়ে গেছে, এখন আমাদের দরকার হচ্ছে জুলাই চার্টার, যেটা ঐকমত্য কমিশন আমরা তৈরি করছি। সেইখানে এইটা এজেন্ডাভুক্তই হয়নি, নিম্নকক্ষে পিয়ারের প্রশ্ন। এখন উচ্চকক্ষে পিয়ারের প্রশ্নটা কিন্তু নোট অফ ডিসেন্ট সহ আছে এবং আমরা সেটা নিয়ে জনগণের কাছে যাব এবং জনগণ যদি আমাদেরকে বিজয়ী করে, ডেফিনেটলি আমরা এটা প্রতিষ্ঠা করব। এইভাবেই গণতান্ত্রিক উত্তরণটা ঘটতে পারে। ফলে রাজনৈতিকভাবে যে স্লোগানটা দেওয়া হচ্ছে, এটা না হলে ওটা করবো না, ওটা না হলে, এই ধরনের বার্গেনিং পয়েন্টগুলো থাকে। এটা পলিটিক্সের খুবই স্বাভাবিক একটা অংশ নির্বাচন প্রশ্নে। তবে এই বার্গেনিং পয়েন্টগুলো আমরা যাতে ওভারপ্লে না করি, অতি খেলতে গেলে আবার সিচুয়েশনের ওই বিপজ্জনক দিকগুলোকেও আবার আমাদের হিসাবের মধ্যে রাখা দরকার। কাজে আমরা মনে করি যে জনগণকে বাংলাদেশের এই উত্তরণ প্রশ্নে এই মুহূর্তে ঐক্যবদ্ধ করা, সেটা আমাদের একটা জরুরি কাজ এবং নির্বাচন সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গায় আমাদের সকলেরই। আপনার কাছে ফিরবো নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম, আপনার কাছে আবারও ফিরতে চাই। বিএনপি একটি বড় দল নিঃসন্দেহে, এবং বিএনপিকে অনেকে মনে করছেন এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। পিয়ার নিয়ে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলছে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য,
এবং পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন না হলে যেটা বলছে যে এই মুহূর্তে তাহলে সেটা হচ্ছে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে, এমনটা মন্তব্য করেছেন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের যে কথাগুলো বললাম তারাও বিএনপিকে বলছে যে এককভাবে বিএনপিকে সুবিধা দেওয়ার জন্য সরকার বিভিন্ন কাজ করছে এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি এই সব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে নাকি দূরত্ব তৈরি হয়েছে সেটা বাড়ছে? না, দেখুন আমি একটা কথা বলি, রাজনীতিতে আমরা একটা মত ভিন্নতা থাকবে, তার মানে যে দূরত্ব হবে তা না। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনি যে কথাটা তুললেন যে মুখ দেখাতে কিরে যেন বন্ধ না হয়, কেন যে আমি স্পেস যেন রেখে দিই, আমাদের যেন সেই পরিমাণ স্পেস থাকে যে সহনশীল পরমত সহিষ্ণুতা এবং শালীনতা বোধটা যেন থাকে, যেটা গত 15 বছরে হারিয়ে গেছে। কি পরিমাণ ভিন্ডিকটিভ ওয়েতে দেশটা পরিচালিত হয়েছিল গত 15 বছর, মানে গত 1 বছর তো এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তার আগের কথা বলছি। এটার কারণটা হচ্ছে কি রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আসবে, এটা আমি নিজেও ধারণ করি, বাংলাদেশের জনগণও সেটা কিন্তু আপনার বোঝে, উপলব্ধি করে। এখন পিআর পদ্ধতি নিয়ে আপনার যে শিষ্টাচার বহির্ভূত কোনো কথাবার্তা কিংবা একটা দলকে সুবিধা দেওয়ার জন্য, বাংলাদেশের তো অভ্যুদয়ের পরে, এই রাষ্ট্রের অভ্যুদয়ের পরে তো প্রধানমন্ত্রী শাসিত সরকারই ছিল। তো 72 সালে তো প্রধানমন্ত্রী, পরবর্তীতে একদলীয় বাকশাল কায়েম করে রাষ্ট্রপতি হয়েছেন, পরবর্তীতে 91 সালে আবার মনে করেন যে আপনার প্রধানমন্ত্রী শাসিত বা ওয়েস্টমিনিস্টার ফর্মের মনে করেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের এখানে ছিল। আমাদের এই পদ্ধতিতে আমাদের সংবিধানেই বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন। পিআর পদ্ধতিতে যারা যে কথাটা বলছেন ওনারা মূলত যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেবেন না অথবা বিএনপি এককভাবে ক্ষমতায় চলে আসবেন। বিএনপি তো এর আগেও তো এককভাবে ক্ষমতায় এসেছিল, একবার না তো, বিএনপি 2 বা ততোধিকবার আপনার ক্ষমতায় এসেছিল, এককভাবে এসেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা আপনার এই যে পিআর পদ্ধতির কথাটা বলছেন তারা জনগণের সঙ্গে আমার কেন জানি মনে হয় যে প্রতারণা করছেন। ওনাদের যে ভোটের পার্সেন্টেজ যেটা, এটা আপনার রাতারাতি একেবারে ইনফ্লেটেড হয়ে অনেক বড় কিছু হয়ে গেছে, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। আপনি সর্বোচ্চ আমি বলি 8 থেকে 10% নাহলে 12%, এই 12%-এ কতজন আপনার মনে করেন যে এমপি হতে পারবেন? যদি আমি পদ্ধতিগতভাবে যদি ওই ইলেকশনটার কথা আমি মনে করি, যদি ধরেন একটা কথার কথা, তো সেক্ষেত্রে তাদের মনে করেন যে কয়জন আপনি এমপি পাবেন? 30 জন, 40 জন। এখন তারা 30 জন 40 জন 1 থেকে 300 জন মনে করেন যে প্রার্থী তারা দিবেন, তাদের ওই 1 থেকে 30-40 জনের নাম তাদের আছে। কিন্তু আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে দেখা গেছে যে আমার সিরিয়ালটা 100-র নিচে থাকতে পারে বা 120-এর মধ্যে থাকতে পারে, কিন্তু দেখা গেল 30% ভোট যদি পায় দল, 33% ভোট পেলে পাবো হলো 100টা সিট, তাহলে আমি বাদ পড়ে যাব। তাহলে কারা বঞ্চিত হচ্ছে? আমার এলাকার জনগণ, আমি যে এলাকায় রাজনীতি করি বা যেই কনস্টিটিউয়েন্সি থেকে আমাকে নমিনেশন দেওয়ার কথা, কিংবা সাকিব ভাইকে যেখান থেকে যদি জোটগত নির্বাচনের কথা আমরা বলি, সেখান থেকে যদি ওনাকে নমিনেশন দেওয়ার কথা বলা হয়, তাহলে হয়তো জোটের কারণে দেখা গেছে সাকিব ভাই, আমি জানি না জোট কি হবে না হবে, এটা তো আমি এখনো বলতে পারছি না, কিন্তু ধরে নিচ্ছি যেটা হয়তো ওনার জোটের নেতা হিসেবে ওনার অবস্থানটা 1 থেকে 20-এর মধ্যেই থাকবে, তাহলে ধরে নিতে পারে যে নিশ্চিতভাবে উনি আসবেন। কিন্তু বিএনপির আরেকজন মনে করেন যে নেতা, সে দেখা গেছে আপনার আসবে না। তার মানেটা কি? কাকে আপনি বঞ্চিত করছেন? একজন এমপিকে বঞ্চিত করছেন না, আপনি সমগ্র দেশের জনগণকে আপনি বঞ্চিত করছেন, তাহলে তো সেটা গণতন্ত্র না। আর পিআর পদ্ধতিতে যে সমস্ত উদাহরণগুলো আছে বিভিন্ন দেশে এটা ভালো, কার্যকর, কিন্তু তাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আর আমরা ছিলাম নিচের দিকে আর তারা ছিল ঊর্ধ্বমুখী ইন্ডেক্স যদি ধরেন, তো তাহলে আমাদের এই বিষয়টা আসবে। সাকিব ভাই যে কথাটা বলেছেন যে আপনারা এজেন্ডা, আপনাদের ইশতেহার নিয়ে জনগণের কাছে যান, যাদেরকে জনগণ আস্থায় নেবে তাদেরকে আপনার ভোট দেবে, তখন আপনি পার্লামেন্টে গিয়ে আপনি যেটা চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন, আপনি সেটা পার্লামেন্টে প্লেস করেন, তাই না? আর আমরা যেটা বলছি যে সংস্কারের কথাগুলো, যেগুলো মনে করেন যে সব দল মিলে ঐকমত্য হবে, সেটা তো আপনার চার্টারে সাইন করবেন, সেটা তো আপনার পার্লামেন্টে গিয়ে সবাইকে আপনার একমত হতে হবে। আপনি তো সেখান থেকে আপনি ডেভিয়েট করতে পারবেন না, আপনি জনগণের সঙ্গে সেটা প্রতারণা হবে। এবং যে জুলাই আগস্ট 2024-এর যে আন্দোলন গেছে, যে ল্যান্ডমার্ক একটা ওই ঐতিহাসিক একটা আপনার কি বলবো অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছে, আপনি কি মনে করেন যে রাজনীতিবিদরা শিক্ষা নেয়নি বা নেবে না? কিন্তু অনেকে আমরা দেখছি যে নতুন করে যে আপনার বিএনপিকে আসতে দেওয়া যাবে না, আমরা এটা আগেও শুনেছি, এখন বলা হচ্ছে যে সুবিধা দেওয়ার জন্য এটা করা হচ্ছে না। এটা তো ছিলই, এটা আমাদের সংবিধানের মধ্যেই আছে, আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যেই আছে, এটা নতুন করে কিন্তু ইম্পোর্ট করা হয়নি। কিন্তু ওনারা এটাকে আপনার ইম্পোর্ট করতে চাচ্ছেন, যেটা জনগণ মনে করেন এখনো বোঝে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো একটা কথা স্ট্রেট ওয়েতে বলছি, আমি পরিষ্কার কথা, প্লেইন ওয়ার্ডিং বলেন আপনি, এর লিটারেল কোনো মিনিং এর দরকার নেই।
আপনি তো আপনার প্রার্থীকে ভোটই দিতে পারবেন না, আপনি জানেনই না যে কে আপনার এমপি হবে। তো তাহলে এই যে বৃহত্তর জনগোষ্ঠী, তাদের কথা চিন্তা না করে আপনারা কি চিন্তা করছেন? আপনারা আপনাদের কয়েকজন এমপিকে পার্লামেন্টে পাঠাতে পারবেন, হয়তো একটু বেশি পারবেন যদি পিআর পদ্ধতিতে নির্বাচনটা হয়। কিন্তু সেটা কি আমাদের রাষ্ট্রের যে কথাটা আমরা বলেছিলাম যে অবকাঠামোগত ভাঙন, যেটা আমাদের যে গণতান্ত্রিক চরিত্রটা নষ্ট হয়ে গেছিল, এবং এই পিআর পদ্ধতির কারণে সেটা আরও কিন্তু খারাপ হবে। কিন্তু আপনি মনে করেন যে এই পদ্ধতিতে যদি কোনো সরকার হয়, আপনার হাং পার্লামেন্ট ছাড়া কিচ্ছু হবে না। সেখানে আপনি মনে করেন যে প্রতি 3 দিনে একবার সরকার পতন হবে আমাদের দেশে। এটা এমন অবস্থা। ইসরায়েলে আপনার 2 বছরে 3 বার আপনার সরকার পরিবর্তন হয়েছে। আপনার সাউথ আফ্রিকান একটা কান্ট্রিতে আপনার 2 বছর ধরে সরকার গঠন করতে পারেনি। সংসদ নির্বাচন হয়ে যাবার 2 বছরের মধ্যে সরকার গঠন করা সম্ভব হয়নি। তো আপনি কি মনে করেন যেটা আমাদের দেশের জন্য কার্যত সচল আমি একটু যুক্ত করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেছেন যে আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে, বর্তমান পরিস্থিতিতে প্রশাসন যথাযথভাবে ফাংশন করছে না এবং বর্তমান সরকার প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অবস্থায় নির্বাচন করতে গেলে প্রার্থীদের নিরাপত্তার ঝুঁকি থেকে যায় এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি বিভিন্ন সময়, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সময় বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলেছে, প্রশ্নবিদ্ধ করেছে, কিন্তু নির্বাচন প্রসঙ্গ এলে তখন প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে তখন বিএনপি সন্তোষজনক বলছে। মানে বিএনপির আসলে কি নির্বাচন প্রসঙ্গ আসলে কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ মনে হয় না? না, আমি একটা এটা নির্বাচনের কথা, দেশের সার্বিক যে দেশের যে অবস্থাটা, তখন কখনো কখনো মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনে করেন যে ব্যাপক উন্নতিটা হয়নি। কিন্তু দেখুন, নির্বাচন যখন হবে তখন নির্বাচনকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারই থাকবে, কিন্তু সমস্ত দায় দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং নির্বাচন কমিশন তারা নিজেরা বলছেন যে তারা বেশ আপনার কনফিডেন্সের সঙ্গেই কিন্তু তারা বলছেন যে তারা একটা সুন্দর নির্বাচন করার জন্য তাদের সামর্থ্যটা আছে এবং ওনারা বেশ কনফিডেন্ট। কারণ এই যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সম্পূর্ণটাই চলে যাবে এই নির্বাচন কমিশনের উপরে। এই নির্বাচন কমিশনটা প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার যারা ছিলেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু এই নির্বাচন কমিশনটা হয়েছে। এ কারণে আমি বলছি যে সে সময় আর সরকারের মধ্যে আপনার বিভিন্ন ধরনের আমরা তো অনেক সময় বলি যে ওখানে এনসিপির সহকর্মী যারা আছেন তারাও মনে করেন যে সরকারের একটা পার্ট। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় অনেক আপনার প্রশাসনিক আমলা তারা এখনো আছেন, পুলিশের মধ্যেও আছেন। সব তো আর রাতারাতি আপনার এই করা সম্ভব হয় না। কিন্তু নির্বাচন কমিশন যখন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করবেন, শিডিউল ডিক্লেয়ারের পরে সব কিন্তু নির্বাচন কমিশনের অধীনেই আসবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন দৃঢ় ভূমিকা যদি রাখতে সক্ষম হন, আপনার ভারতে আপনার টিএন সেশন আপনার নির্বাচন করেছে না, সেটা তো একটা ঐতিহাসিক বিষয় ছিল। ভারতের নির্বাচন কমিশন যতটুকু শক্তিশালী, আপনি মনে করেন যে সে ধরনের নির্বাচন কমিশন বাংলাদেশেও সম্ভব যদি সে পরিমাণ আন্তরিকতা থাকে এবং রাজনৈতিক দলগুলোর সততা এবং আপনার সদিচ্ছা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছেও এই প্রশ্নটাও একটু ছোট করে থাকবে যে আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সবভাবে প্রস্তুত কিনা নির্বাচনের জন্য, এবং আরেকটি বিষয় যে ঐক্যমত্য প্রতিষ্ঠা নিয়েও নানান আলোচনা যেহেতু আসছে নির্বাচনের আগে, সম্পূর্ণভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা কতটা সম্ভব একটু ছোট করে শেষের দিকে। আচ্ছা, আমি 3টা জিনিস বলি। যেমন ধরুন আমাদের জাতীয় সনদ কিংবা জুলাই জাতীয় সনদ, এর মধ্যে মূলত 2টো অংশ আছে। একটা অংশ হচ্ছে যে পূর্ণ ঐকমত্য যেগুলোতে আছে, আরেকটা অংশ আছে নোট অফ ডিসেন্ট কিংবা ভিন্ন মত কিংবা আপত্তি। হ্যাঁ, তো এই 2টো অংশের মধ্যে পূর্ণ ঐকমত্য অংশ যারাই পরবর্তী সংসদে যাক তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। নোট অফ ডিসেন্ট কে মীমাংসা করবে? জনগণ। এর বাইরে এখন পর্যন্ত কেউ কোনো পদ্ধতির কথা বলতে পারছে না। আরেকটা পদ্ধতি হচ্ছে এই সরকারি সব বাস্তবায়ন করে ফেলুক, পরে যে র্যাটিফাই কেবল করবে। এটা মানে ইলেকশনের ছাড়া, আপনি একটা সংসদ মানে গঠিত হওয়া ছাড়া এবং জনগণের এখতিয়ার নিয়ে একটা সংসদ গঠিত হওয়া ছাড়া, যেটা আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ। গণপরিষদের কনসেপ্টটা কি? গণপরিষদ মানে হচ্ছে যে সংসদকে জনগণ একটা নতুন সংবিধান লেখার দায়িত্ব দেয়। আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ, কারণ সংস্কারেরই ঐকমত্য আছে, নতুন সংবিধানের ঐকমত্য নাই। কিন্তু ফলে নতুন সংবিধানের দাবি, পিআরের দাবি, আরও অনেক দাবি, এগুলো সব যার যার পার্টিগত দাবি। আমাদেরও দাবি আছে পার্টিগতভাবে, কিন্তু এটা এখনো ঐকমত্য না। ফলে আমরা বলছি যে ঐকমত্য জায়গাটা হবে আগামী সংসদে যে কেউ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। নোট অফ ডিসেন্ট অথবা নিজস্ব প্রস্তাব যা আছে সেটা জনগণ যাকে বিজয়ী করবে সে বাস্তবায়ন করবে।
আগামী নির্বাচনটা হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, 40 সেকেন্ড যাতে শেষ জনগণের এখতিয়ার, জনগণ তাদেরকে এখতিয়ার দেয়। এইসব প্রশ্নে বিএনপি, অন্যান্য দল, জামাত কিংবা এনসিপি কিংবা বামপন্থীরা কিংবা অন্যান্য ইসলামী দল, জি, শেষ করতে গণসংহতি কিংবা গণতন্ত্র মঞ্চ, পার্থক্য আছে। আরেকটা প্রশ্ন বলবো যে পার্থক্যগুলো থেকে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা দরকার। নির্বাচনের পরিবেশ নাই, বিএনপি বলছে এখন পরিবেশ আছে, অন্যরা বলছে পরিবেশ নাই। আবার তারা যখন অনেক পরিস্থিতিতে সরকারকে ডিফেন্ড করতে হয় তারা বলে ভালো চলছে, এদিকে বলা যায় যে বিএনপি তখন বলছে খারাপ বলছে। এই যে সিলেক্টিভলি বলা, আমরা বলছি আগামী শেষ করতে এই হবে আমাদের। ঐকমত্যের সাথে আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ। যদি পরিবেশ ঠিক না করা যায়, নির্বাচন সত্যি সত্যি আশঙ্কার মধ্যে পড়বে। কাজে এই প্রশ্নে সবারই একই সাথে কথা বলা দরকার যে পরিবেশটা সকলের জন্যই সমান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ তৈরি হবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।